দ্বিতীয় ভাগটি আলোচনা করব। দ্বিতীয় ভাগটি হচ্ছে জীবজগৎ। জীবজগতের প্রধান দুটি ভাগ আছে, একটি হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটি হচ্ছে প্রাণী জগৎ। এই দুটি অর্থাৎ উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ মৃত্তিকা সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা প্রথমটি আলোচনা করব, এটা হচ্ছে উদ্ভিদ জগৎ। মৃত্তিকা সৃষ্টিতে উদ্ভিদ জগৎ খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের শিকড় জৈব যান্ত্রিক আবহবিকার মাধ্যমে শিলাকে কী করে, চূর্ণ বিচূর্ণ করে আর রেগুলিত সৃষ্টিতে সাহায্য করে। উদ্ভিদের শিকড় যখন মাটির নিচে চলে যায় আর সেখানে যদি মারা যায়, পরে সেই শিকড়গুলি পচে গিয়ে একাধিক জৈব অ্যাসিড সৃষ্টি করে মৃত্তিকার সঙ্গে মিশে যায়। আবার উদ্ভিদের দেহাবশেষ যখন মরে যায়, সেগুলো জৈবিক পদার্থের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে। আবার গাছের পাতা, ফুল, ফল এইগুলো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কী হয়, পচে যায় আর জৈব হিউমাস তৈরি করে মৃত্তিকায় মিশে যায়। মৃত্তিকার জৈব পদার্থ তথা হিউমাস বেশি থাকলে মৃত্তিকার রং কালো হবে। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ভিন্ন ভিন্ন রাসায়নিক গঠনযুক্ত জৈব পদার্থ ভিন্ন ভিন্ন পরিমাণ কী করে বা ভিন্ন ভিন্ন পরিমাণে উৎপন্ন করে মৃত্তিকায় যুক্ত করে। এজন্য বিভিন্ন স্থানে মৃত্তিকার ভিন্ন ভিন্ন ভৌত উপাদান থেকে যায় বা থাকে। যে সমস্ত উদ্ভিদ পাতায় পটাশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধাতব পদার্থ থাকে, সেই সব উদ্ভিদের পাতা পচে মৃত্তিকায় মিশলে আম্লিক মৃত্তিকার সৃষ্টি হয়। যেমন পাইন বনভূমিতে অম্লধর্মী পর্জল মৃত্তিকা দেখা যায়। জৈব পদার্থ সমৃদ্ধ মৃত্তিকা জল ধারণ ক্ষমতা বেশি। মৃত্তিকা কতটা পরিমাণ জৈব পদার্থ থাকবে তা বহুলাংশে উদ্ভিদের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন নিরক্ষীয় অঞ্চলে প্রতি হেক্টর জমিতে বছরে প্রায় 4 থেকে 5 টন জৈব পদার্থ উৎপন্ন হয়, কিন্তু এখানে জৈব পদার্থের বিয়োজনের হারও বেশি বলে সামগ্রিকভাবে মৃত্তিকার জৈব পদার্থ কম থাকে। আবার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কী হয়, পচন ও বিয়োজন কম হয় বলে নিরক্ষীয় অরণ্যের তুলনায় এখানকার মৃত্তিকা জৈব পদার্থ বেশি থাকে। মৃত্তিকার কোনো অংশে বেশি জৈব পদার্থ সঞ্চয় গড়ে উঠবে তা উদ্ভিদের প্রকৃতির উপরেই কিন্তু নির্ভর করবে। গভীর অরণ্য বা অরণ্যাঞ্চলে গাছের পাতা জৈব পদার্থের প্রধান উৎস, যা মৃত্তিকার উপরিভাগ জৈব পদার্থ বেশি থাকে। কিন্তু তৃণভূমি অঞ্চলে সরু সুতোর মতো যে নরম শিকড়গুলি জালের মতো চারপাশে কী হয়, ছড়িয়ে থাকে, সেগুলি পচে গিয়ে মৃত্তিকার জৈব পদার্থ কী করে, সংযোজন করে অর্থাৎ যুক্ত করে। এই জন্য মৃত্তিকার অনেক গভীরে যথেষ্ট পরিমাণ জৈব পদার্থ কি থেকে থাকে। দ্বিতীয় ভাগটি দেখব। দ্বিতীয় ভাগটি হচ্ছে কি প্রাণী জগৎ। মৃত্তিকা গঠনে প্রাণী জগতের ভূমিকা আমরা আবার কী করব, কয়টি ভাগে ভাগ করব। প্রথমটি হচ্ছে জীবজন্তু, দ্বিতীয়টি হচ্ছে জীবাণু বা অণুবীক্ষণিক জীব, আর তৃতীয়টি হচ্ছে মানুষ। প্রথমটি আলোচনা করব। যে সমস্ত জীবজন্তু খুবই ছোট বা খুব সূক্ষ্ম, সেই সমস্ত প্রাণী যেমন পিঁপড়ে, কুল, কেঁচো, ইঁদুর প্রভৃতি মৃৎভেদী প্রাণী মাটিকে গর্ত করে বসবাস করে আর শিলাকে কী করে, ভাঙতে সাহায্য করে। এইসব প্রাণী বিভিন্ন স্তরের মধ্যে কী করে,
মাটির মিশ্রণ ঘটিয়ে দেয় বলে এখানে গঠনে বাধাপ্রাপ্ত হয়। আর এই প্রাণীর দেহাবশেষ হিউমাসে পরিণত হয়ে মাটিতে মৃত্তিকার সঙ্গে মিশে যায়। কেঁচো বেশি থাকলে মৃত্তিকার উপর স্তর দানা গঠন হয়। কেঁচোর মলের দ্বারা মৃত্তিকার নাইট্রোজেন, ক্যালসিয়াম যুক্ত হয়। দ্বিতীয় ভাগটি হলো জীবাণু বা অণুবীক্ষণিক জীব। জীবাণু বা অণুবীক্ষণিক জীবকে আবার আমরা কি করব, দুটো ভাগে ভাগ। প্রথমটি হলো অণুবীক্ষণিক উদ্ভিদ, যেগুলি ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, অ্যাক্টিনোমাইসিস, আলগি প্রভৃতি। এবং একটা হচ্ছে অণুবীক্ষণিক প্রাণী, যেমন প্রোটোজিয়া, নেমাটোড প্রভৃতি। এরাই উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষকে কী করে, বিয়োজিত করে, পচায়, গলায়, সেগুলো কী করে হিউমিফিকেশন করে। আর সেই হিউমিফিকেশনে কী হয়, মাটির সঙ্গে মিশে যায়। এরপর ওই হিউমাসকে ভেঙে আবার কী করে সেখানকার খনিজ পদার্থকে কী করে আলাদা করে মৃত্তিকার সঙ্গে সেগুলোকে মিশিয়ে দেয়। এইভাবে খনিজ উপাদান মৃত্তিকায় আবার কি হয়, ফিরে আসে। অজোটব্যাক্ট জাতীয় কিছু কিছু সূক্ষ্ম জীবাণু মৃত্তিকার নাইট্রোজেন বাড়াতে কী করে, সেখানকার নাইট্রোজেন বাড়াতে কী করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। কোনো জীবাণু আছে যার মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে কী করে তাদের দেহাবশেষকে কী করে জারিত করে সালফার ও সালফিউরিক অ্যাসিড তৈরি করে। আর এইভাবে এই সমস্ত অণুজীব ও অণু উদ্ভিদগুলো কী করে মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে। তৃতীয় ভাগটি হচ্ছে কি মানুষ। মানুষ তার বিভিন্ন চাহিদা বা কাজের তাগিদে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৃত্তিকার ভাঙন বা রেগুলিত সৃষ্টিতে কী করে সাহায্য করে থাকে। মানুষ তার কার্যকলাপ, যেমন চাষবাস, বৃক্ষরোপণ বা বৃক্ষ কাটা, এই সমস্ত কী করে মৃত্তিকার জৈব পদার্থ সৃষ্টির প্রক্রিয়াকে কী করে বেড়ে যাওয়া থেকে সেগুলোকে বাধার সৃষ্টি করে। আবার কি হয়, মানুষ তার ঘর বাড়ি, চাষবাস, রাস্তা, জলধারা নির্মাণ বা বর্জ্য পদার্থকে নিক্ষেপ করার মাধ্যমে মৃত্তিকার গঠন, জলধারা বা জলধারণ ক্ষমতা, মৃত্তিকার ক্ষয় প্রভৃতিকে কী করে বিপুলভাবে প্রভাবিত করে রাখে। এবার আমরা যাব কিসে, প্যাসিভ ফ্যাক্টর বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রকটি আমরা প্রথমত তিনটি ভাগে ভাগ করব। প্রথম ভাগটি হচ্ছে ভূপ্রকৃতি, দ্বিতীয়টি হচ্ছে আদিশিলা বা জনকশিলা বা মূল উপকরণ, আর তৃতীয়টি হচ্ছে সময়। তা আমরা প্রথমটি আলোচনা করব। প্রথমটি হচ্ছে ভূপ্রকৃতি বা রিলিফ। ভূমির উচ্চতা, বন্ধুরতা, ঢালের অভিমুখ, ঢালের আকৃতি প্রভৃতি, এক কথায় এদেরকে কি বলা হয়, ভূপ্রকৃতি, যা মাটি সৃষ্টিতে একটা বিশেষভাবে প্রভাব বিস্তার করে। এই ভূপ্রকৃতিকে আবার কয়েকটি ভাগে ভাগ করব। যেমন প্রথমটি ভূমির উচ্চতা। সমতল ভূমিতে যখন বৃষ্টিপাত হয় সেগুলো কি হয়, জলটা গড়ে যায়, আর গড়ে যাওয়ার জন্য সেখানকার জলটা কি করে সেখানকার মাটিকে ধুয়ে পরিষ্কার করে উপর দিক থেকে নিচের দিকে সেগুলোকে নামিয়ে নিয়ে আসে, আর সেই জন্য সেখানকার গভীরতা বা গভীর হয়। আবার উচ্চ পার্বত্য অঞ্চলে কী হয়, বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ বিরাজ করে বলে সেই অনুসারে সেখানকার মৃত্তিকা সৃষ্টি হয়। দ্বিতীয় ভাগটি হচ্ছে কি, দ্বিতীয় ভাগটি হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল বেশি হলে উৎকৃষ্ট মানের মৃত্তিকা সৃষ্টি হয় না, কারণ সেখানকার আবহবিকার ক্ষয়ভবনের ফলে সৃষ্ট পদার্থ ভূমি বা তার নিচের দিকে
নেমে আসে। এই জন্য পার্বত্য অঞ্চলে মৃত্তিকার গভীরতা হয় না। কেন? ওখান থেকে তো আর থাকে না, সেখানে ঝরতে ঝরতে নিচের দিকেই নেমে আসে। পার্বত্য অঞ্চলে নবীন আর অপসারিত মৃত্তিকার সঙ্গে প্রচুর পরিমাণে নানা আকৃতির পাথর, নুড়ি ইত্যাদি সেগুলো কী হয়, মিশে যায়। আর এখানে সেই জন্য সেই মৃত্তিকাকে কঙ্কালসার মৃত্তিকা বা স্কেলেটাল সোয়েল বলে। আর যেখানে মাঝারি ঢাল থাকবে সেখানে মৃত্তিকার গভীরতা কী হবে, মাঝারি ধরনের হবে। আর যেখানে মৃত্তিকার ঢাল খুব বেশি হবে সেখানে পোরোকুলেশন বা ধৌত প্রক্রিয়ার পৃষ্ঠপ্রবাহ, মানে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে পৃষ্ঠপ্রবাহের অর্থাৎ সালফেনের আনক কী হবে, বেশি হবে। এই জন্য উদ্ভিদবিহীন সেই জায়গাগুলো তৈরি হবে, সেখানে উদ্ভিদ জন্মাতে পারবে না। আর কারণটা কি, ওই উদ্ভিদ জন্মাতে পারবে না বলে সেই জায়গায় কী হয়, মৃত্তিকার ক্ষয়ও বেশি হয়। আর ভূমির ঢালের পার্থক্যের জন্য কি হয়, মৃত্তিকাও পরিবর্তন হয়। অর্থাৎ উপত্যকার উচ্চ অংশে থেকে নিম্ন অংশ পর্যন্ত ভূপ্রকৃতি অনুসারে বিভিন্ন মৃত্তিকার গঠন হবে। আর এগুলো আমরা কোথায় দেখতে পাবো, মৃত্তিকার পরিলেখের মধ্যে। আর ভূমির ঢালের পার্থক্যের সঙ্গে মৃত্তিকার বিভিন্নতার এই পার্থক্য থেকে থাকে বলে ভূমি ঢালের পার্থক্যের সঙ্গে মৃত্তিকার বিভিন্নতা এর এই সম্পর্ক তাকে মৃত্তিকার ক্যাটেনা বা সোয়েল ক্যাটেনা বলে। তৃতীয় ভাগটি কী হচ্ছে, তৃতীয় ভাগটি হচ্ছে ভূমির ঢালের অভিমুখ। মৃত্তিকার পরিলেখ বা মৃত্তিকা সৃষ্টিতে মৃত্তিকার ঢালের অভিমুখও বিশেষভাবে নির্ভর করে। যেমন উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢালের জন্য সেখানে সূর্যলোক বেশি পড়ে আর সেখানে উষ্ণতাও বেশি হয়। আর উত্তরমুখী ঢাল শীতল হয়। এই জন্য দক্ষিণমুখী ঢালে ক্ষারধর্মী চুন সমৃদ্ধ মৃত্তিকা এবং উত্তরমুখী ঢালে আম্লিক মৃত্তিকার সৃষ্টি হয়েছে। আর দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা লক্ষ্য করা যাবে। চতুর্থ ভাগটি হচ্ছে কি, ভূমির ঢালের আকৃতি। ভূমি ঢালের আকৃতি মৃত্তিকা গঠনের একটা বিশেষ ভূমিকা আছে। যে সমস্ত একই ঢাল অঞ্চলে যেখানে উত্তল অংশ সেখানে ক্ষয়কার্য বেশি হবে, আর সেই ক্ষয়কার্য পদার্থগুলো বা মৃত্তিকাগুলো যেখানে অবতল অংশ আছে সেখানে গিয়ে সঞ্চয়ের উপযোগী থাকে। ওই জন্য দুই জায়গার মাটি অর্থাৎ উত্তল এবং অবতল জায়গার মৃত্তিকার প্রকৃতি দুরকম হবে। অর্থাৎ কী হচ্ছে, উত্তল অংশের তুলনায় অবতল অংশে মৃত্তিকার এ স্তর কী হবে, পুরু হবে। দ্বিতীয় ভাগটি হচ্ছে কি, আদি শিলা বা জনক শিলা, প্যারেন্ট রক অর প্যারেন্ট ম্যাটেরিয়াল। যে সমস্ত শিলাগুলি প্রকৃতিতে ভেঙে চুরে যায় সেগুলো প্রথমে কি হয়, সেগুলো রেগুলিতে পরিণত হয়। তারপরে সেগুলো আস্তে আস্তে মাটির তৈরিতে সহযোগিতা করে বা মাটির তৈরি হয়। তাকেই আমরা কি বলবো, প্যারেন্ট রক বা আদিশিলা বা জনকশিলা বলবো। আদিশিলার ভৌত রাসায়নিক বৈশিষ্ট্যর দিকে লক্ষ্য করে মাটির যে সৃষ্টি তার একটা যথেষ্ট প্রভাব আছে। সেগুলোকে আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। তো প্রথম পয়েন্টটি হচ্ছে মৃত্তিকার রাসায়নিক গুণাগুণ। মৃত্তিকার রাসায়নিক গুণাগুণ অর্থাৎ মাটিতে কতটা অম্ল আছে বা ক্ষার আছে, আদিশিলা কীরকম প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আছে, সেরকম সেটাকে বোঝাচ্ছে। সেটা বলতে আমরা বুঝবো এরকম, যেমন
যে কোনো অম্লধর্মী শিলা যেমন গ্রানাইট, নিস, এগুলো থেকে যে মৃত্তিকা সৃষ্টি হয় সেগুলো কি হবে? সেগুলো অম্লিক হবে। যেমন গ্রানাইট, নিস প্রভৃতি শিলাগুলোতে সিলিকার ভাগ বেশি থাকে, তাই আম্লিকটা হয়। আদিশিলার ক্ষারই অর্থাৎ যে ক্ষারটা থাকছে, ক্ষার ধর্মী হলে যেমন ব্যাসাল্ট, ডোলেরাইট এরকম শিলা যদি হয়, তখন সেই শিলাটা মাটি যখন সৃষ্টি হবে তখন সেটা ক্ষারীয় প্রকৃতির বা ক্ষারীয় রকমের হবে। দ্বিতীয়টি হচ্ছে মৃত্তিকার ভৌত ধর্ম। মৃত্তিকার ভৌত ধর্ম যেরকম মৃত্তিকার গঠন কেমন, বুনন কেমন, ওর রং কেমন, ওর জল ধারণ ক্ষমতা কেমন, সে আদিশিলার প্রতি কিভাবে নিয়ন্ত্রিত হয়, এগুলোকে বোঝাচ্ছে। যেমন বেলে পাথর থেকে যে সমস্ত মৃত্তিকা সৃষ্টি হয় সেটাতে বালির প্রাধান্য বেশি বলে মৃত্তিকাটা কেমন হয়? স্থূল হয়, আর এর জল ধারণ ক্ষমতাও কম হয়। আবার কীরকম হচ্ছে, ব্যাসল্ট জাতীয় শিলা থেকে যে সমস্ত মৃত্তিকা সৃষ্টি হচ্ছে সেগুলো কেমন হবে? সেগুলো সূক্ষ্ম হবে। তাই এই জাতীয় মাটিটা এঁটেল প্রকৃতির বা এঁটেল জাতীয়, যার জন্য কাদার প্রাধান্যটা বেশি থাকে। এই জন্য এই সমস্ত মৃত্তিকায় জল ধারণ ক্ষমতাটা বেশি হয়। আবার কি হচ্ছে, যে সমস্ত অঞ্চল চুন মৃত্তিকায় গঠিত সেই সমস্ত অঞ্চলগুলোর কি হয়? সূক্ষ্ম আর গভীর হয়। তারপরটা আবার কি হচ্ছে, আদিশিলা যদি চুন জাতীয় পদার্থতে থাকে তাহলে মৃত্তিকার গঠন সুদৃঢ় বা সুগঠিত হবে। তৃতীয়টি হচ্ছে মৃত্তিকা সৃষ্টির হার। মৃত্তিকা সৃষ্টির হার আদিশিলা দ্বারা প্রভাবিত হয়। যেমন আদিশিলা অম্লধর্মী হলে পর্জল মৃত্তিকা সৃষ্টি খুব সহজ আর দ্রুত হবে, আর আদিশিলা যদি ক্ষার ধর্মীয় হয় তাহলে পর্জল সৃষ্টিতে দেরি হবে। চতুর্থত হচ্ছে মৃত্তিকার রং নির্ধারণ। মৃত্তিকার রং নির্ধারণের জন্য আদিশিলা বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। যেমন লোহা বা ম্যাঙ্গানিজ যে সমস্ত মৃত্তিকায় আছে বা যে সমস্ত আদিশিলায় আছে তা থেকে লাল রঙের মৃত্তিকা সৃষ্টি হবে। আবার কোয়ারজাইট মিশ্রিত যে সমস্ত আদিশিলা থাকে সেখান থেকে যে মৃত্তিকার রং ধূসর বা হালকা সাদা হবে। আবার চুন বা চুনজক থেকে, চুন পাথর বা চক থেকে সৃষ্ট মৃত্তিকার রঙও কী হবে? ধূসর হবে, যাকে রেনজিনা মৃত্তিকা বা রেনজিনা সোয়েল বলে। শেষ ভাগটি আলোচনা করব। শেষ ভাগটি হচ্ছে সময় বা টাইম। মৃত্তিকা সৃষ্টিতে এই সময় কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা বা প্রভাব বিস্তার করে। মৃত্তিকা সৃষ্টি হচ্ছে খুব ধীর প্রক্রিয়া। হিসেব করে দেখা গেছে যে অনুকূল প্রাকৃতিক পরিবেশে মাত্র 2 থেকে 2.5 সেন্টিমিটার পুরু মৃত্তিকা সৃষ্টি করতে কয়েকশো বছর সময় লেগে যায়, আর একটা পরিণত মৃত্তিকা তৈরি হতে অর্থাৎ এ, বি এবং সি স্তর সুস্পষ্ট সেটি তৈরি হতে হাজার হাজার বছর সময়ের প্রয়োজন হয়। অল্প সময়ে যে মৃত্তিকা সৃষ্টি হয় সেটা অপরিণত হয়, তার মধ্যে এ, বি, সি খুব ভালোভাবে গড়ে ওঠে না।
আবার নদীর ধারে যে প্লাবনভূমি পরিণত হয়, তাতে যে পলি সঞ্চিত হয়ে খুব বেশি দিন না থাকার কারণে এখানে কোনো রেগোলিত বা মৃত্তিকার সৃষ্টি হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে সেখানে প্রতি বছরই নতুন করে আবার সেখানে পলি এসে সঞ্চিত হয়, ফলে সেখানে মৃত্তিকার সৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়। সব ধরনের মৃত্তিকার সৃষ্টিতে একই পরিমাণ সময় লাগে না। যেমন অপ্রবেশ্য শিলাস্তরে পাথরের তুলনায় প্রবেশ্য শিলাস্তর পাথরে কী হয়? মৃত্তিকার সৃষ্টিতে দ্রুত সংঘটিত হয়। উষ্ণ জলবায়ু অঞ্চলে বা উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে কী হয়? বনভূমির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী হয়? দ্রুত গতিতে সংঘটিত হয় বলে সেখানকার মৃত্তিকার গঠনে কী হয়? দ্রুত হয়। কিন্তু শীতল আর শুষ্ক অঞ্চলে কী হয়? সেখানে রাসায়নিক বিক্রিয়া বিলম্বিত হয় বলে সেখানে মৃত্তিকার সৃষ্টিও খুব ধীর গতিতে হয়। দীর্ঘদিন সময়ের ব্যবধানের জন্য নবীন বা অপরিণত মৃত্তিকাকে পরিণত মৃত্তিকায় রূপান্তরিত করে। এরপর সময় যখন আরও এগিয়ে চলে, তখন পরিণত মৃত্তিকা আরও পরিণত পর্যায় শেষ হয়ে একটা ক্ষয়ের কবলে এসে পতিত হয়। যে এতটুকুই ছিল মৃত্তিকা নিয়ন্ত্রণ আর প্রক্রিয়াগুলি, এতটুকুই ছিল। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও আমার চ্যানেল দেখনি, তারা সাবস্ক্রাইব করে শেয়ার করবে বা বন্ধুবান্ধবদেরকে আবার বলবে, তবে আমার পাঠগুলি তোমরা পরপর তোমাদের মোবাইলে পাবে। আর পার্ট 1টি যদি না দেখে থাকো, তাহলে পার্ট 1টি খুঁজে দেখে নেবে।